সো এখন দেখি নেক্সট আসলে আমি কে, আমাকে চিনেন পার্সোনালি কয়জন? আমার ভার্সিটির স্টুডেন্টরা, ভার্সিটির ইয়ারা ছাড়া মাত্র দু একজন। ঠিক আছে। সো সরি সরি, আমি এখানে কেন, হোয়াই আই এম হিয়ার, সেটা হচ্ছে আমি যখন আপনাদের মতো একটু জুনিয়র ছিলাম বা স্টুডেন্ট ছিলাম, তখন যখন প্রেজেন্টেশন যেতাম, তো স্পিকারদেরকে সবসময় মনে করতাম এরা শুধু শুধু আসছে। সো আমি আমি নিজে ছিলাম এরকম। সো আসলে পরে যখন আস্তে আস্তে গ্রো করেছি ক্যারিয়ারের সাথে, তখন মনে হয়েছে যে না, আসলে আমি তখন অনেক ভুল ছিলাম। সো সেক্ষেত্রে আপনাদের সাথে অল্প কিছু জিনিসপত্র শেয়ার করতে এসেছি। সো আমি কে, আমি আসলে ওই জুবাইর ভাই, মাফিনার ভাই বা মাসুম ভাইয়ের মতো রকস্টার ডেভেলপার না, নর্মাল অ্যাভারেজ ডেভেলপার। শুধু বেশ কিছুদিন যাবৎ ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এটাই হচ্ছে আসল কথা। এবং সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমি যখন ওয়াইড স্পেসে ছিলাম, তখন আমার কিছু এবং ভ্যান্টেজে ছিলাম, তখন বাংলাদেশের বেশ কিছু ব্রাইট ডেভেলপারদের সাথে কাজ করার সুযোগ হয়েছিল, ওদেরকে রিক্রুট করার বা বিভিন্ন রকম গ্রুমিং করার। সো সেই সুযোগে আমি জানি যে আসলে বাংলাদেশে কি পরিমাণ অপরচুনিটিস আছে, বা হাউ টু বিকাম এ গ্রেট ডেভেলপার, দ্যাটস ইট। আচ্ছা। এবং ওয়াইড স্পেস থাকাকালীন এবং এখন আমার নিজের কোম্পানি আছে বা আমি কিছু কনসালটেন্সি করি, সেই ক্ষেত্রে আমি প্রায় মোর দেন 75 ডেভেলপার্স হায়ার করেছি। সো এখানে আমার প্রায় মোর দেন 300 ইন্টারভিউ নিতে হয়েছে। সো এই ক্ষেত্রে আমি জানি যে আসলে হাউ টু উইন এ ইন্টারভিউ অলসো, যে আপনি আসলে ইন্টারভিউতে কিভাবে প্রেজেন্ট করবেন নিজেকে, বা আসলে বোর্ডের অপর সাইড থেকে কি কি জিনিস দেখা হয় একজন ক্যান্ডিডেটের মাঝখানে। আর আরেকটা জিনিস হচ্ছে যে ওয়াইড স্পেস ছাড়াও আমি আরও টোটাল 5টা কোম্পানি বাংলাদেশে এস্টাবলিশমেন্টে ইনভলভ ছিলাম। সো আই হ্যাভ সাম আইডিয়াস অ্যাকচুয়ালি। সো এখানে আমি অল্প কিছু 3টা পয়েন্টে আমি কেরিয়ার গাইডলাইনের জন্য হালকা আলোচনা করব। এখানে স্টুডেন্ট আছেন কয়জন? আচ্ছা, অনেক বেশি কম স্টুডেন্ট, মোস্টলি জুনিয়র ডেভেলপার্স এবং সাম আর সিনিয়র ডেভেলপার্স। সো ফর দ্য স্টুডেন্টস, সো দিস ইজ দ্য মেইন রিয়েলিটি। ওকে, বাংলাদেশি লোকাল যে কোম্পানিগুলো আছে, একদম বিলো অ্যাভারেজ স্যালারি, 15,000 ফ্রেশার অ্যাট মোস্ট। বাংলাদেশি গুড কোম্পানিজ। আপনার কারো আইডিয়া আছে বাংলাদেশি ফ্রেশারদের হাইস্ট স্যালারি কত? স্টুডেন্টস, কারো কোনো আইডিয়া? আমি আমার জানা মতে ব্যাকপ্যাক এবং রিপ সিস্টেম সবচেয়ে বেশি স্যালারি দেয়, অ্যারাউন্ড 70+। সো বাংলাদেশি গুড কোম্পানিজ দেয়ার। এবং গুগল এবং অ্যামাজনের ইনিশিয়াল স্যালারি, কারো কোনো আইডিয়া? মাসুম ভাই, আপনার আপনার ইয়ে বেশি। না না, আপনি মানে অনেক, 70, 80, 8+। আচ্ছা। সো দিস ইজ দ্য ফর দ্য ফ্রেশার্স, যে ড্রিম বিগ। সবসময় বাংলাদেশের সমস্যা হচ্ছে থাকতে থাকতে আমাদের নজর ছোট হয়ে গেছে। সো ড্রিম বিগ, যে আমাকে গুগলে যেতে হবে, ফেসবুকে যেতে হবে। যদি আমি যেতে পারি নাই, আমি আপনাদেরকে সাজেশন দিতে পারতেছি। ঠিক আছে। সো যদি আপনারা গুগল, ফেসবুক বা অ্যামাজনের জন্য ট্রাই করেন, অ্যাটলিস্ট বুকিং.com হবে, অ্যাটলিস্ট গ্র্যাব ট্যাক্সিতে হবে, আর না হলে বাংলাদেশের যে বেস্ট কোম্পানিগুলো আছে ওগুলাতে হবে। সো ইউ উইল বি গেইনার। আচ্ছা, এই স্লাইডটা আমি টোটালি যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং করে তাদের জন্য ডেডিকেটেড, যে যত বেশি সম্ভব পসিবল হয় কন্টেস্টে অ্যাটেন্ড করেন, যত বেশি সম্ভব। ইভেন যেসব ইউভিএ সাইট আছে বা হ্যাকার র্যাঙ্ক আছে, কোড ফোর্স আছে, লাইট ওয়েজ আছে, অনেক সাইট আছে, টপ কোডার আছে। তো এগুলাতে আপনারা অবশ্যই অ্যাটেন্ড করবেন। সেকেন্ড, একদম লাস্ট লাইনটা কে কে বুঝতে পেরেছেন? আমি আসলে সিভির যখন ওয়াইড স্পেসে ছিলাম, সিভির কালার দেখতাম, এটা কি গ্রিন, ব্লু, ইয়েলো না রেড? রেড হলে কোনো ইন্টারভিউ নাই, সরাসরি সরাসরি অফার লেটার। এটা কি? হ্যাঁ, এটা হচ্ছে টপ কোডারের আপনার কালারটা কি। যদি আপনি অ্যাটলিস্ট ব্লু পর্যন্ত চলে আসেন, তাহলে অ্যাটলিস্ট ইন্টারভিউর জন্য কল পাবেন, ফ্রেশার্স। এবং আমরা যখন সিভি দেখি, তখন দেখি যে অ্যাটলিস্ট যদি আপনার এনসিপিসি বা আইসিপিসিতে ভালো র্যাঙ্ক থাকে, ভেরি গুড, ইউ উইল গেট এ কল ফর শিওর। যদি তাও না থাকে, অনেক সময় আপনি খুব ভালো কিন্তু আপনার টিমমেটরা ভালো না, তখন কীভাবে নোটিসড হবে? আইদার টপ কোডারের আপনার ইয়া বাড়ান, অথবা অ্যাটলিস্ট অ্যাটলিস্ট 500+ প্রবলেম সলভ করে। আমরা যখন একটা সিভিতে দেখি যে সে
অ্যাটলিস্ট 500+ প্রবলেম সলভ করছে নিজে নিজে, আমরা তাকে অ্যাটলিস্ট ইন্টারভিউর জন্য ডাকি। সো ইউ উইল গেট এ ইন্টারভিউ কল অলমোস্ট ইন এভরি সফটওয়্যার কোম্পানি। আচ্ছা, যারা কন্টেস্টে পার্টিসিপেট করে না তাহলে কি তাদের চাকরি হবে না? অবশ্যই হবে। তো তারা কিভাবে নিজেদেরকে প্রিপেয়ার করবে? তাদের জন্য ফার্স্ট হচ্ছে অ্যাসাইনমেন্টগুলো নিজে করেন, নট কাট কপি পেস্ট। ডাটাবেস, অপারেটিং সিস্টেম এবং নেটওয়ার্কিং হালকা আইডিয়া থাকতে হবে, অ্যাটলিস্ট ওয়ার্কেবল আইডিয়া। আচ্ছা, এইখানে জাকবিডিতে আসছেন, জাভা ছাড়া আর অন্যান্য ল্যাঙ্গুয়েজ জানেন কয়জন? শাবাশ। এইটাই হচ্ছে ওয়ান অফ দ্য মূল জিনিস, যে একটা সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ অথবা ওই ল্যাঙ্গুয়েজের ফ্রেমওয়ার্কটা উপর অনেকে ফোকাস করে থাকে, যে জাভা স্ক্রিপ্ট এখন খুব হাইপ চলতেছে, জাভা স্ক্রিপ্ট শিখতে হবে, নোট জেএস এর এক্সপ্রেস খুব হাইপ চলতেছে, শিখতে হবে। এটা আসলে মেইন ফোকাস না। ফোকাস হচ্ছে কি, একটা সফটওয়্যার আমরা কেন বানাই? যে অন্য কারো কোনো একটা প্রবলেমকে সলভ করবে এই জিনিসটা ইউজ করে। সো আপনাদেরকে শিখতে হবে হাউ টু সলভ এ প্রবলেম, নট নাথিং। এই ল্যাঙ্গুয়েজ বা ফ্রেমওয়ার্ক এগুলো নিয়ে আসলে কোনো কিছু করার নেই, এটা একটা টুলস আপনাকে হেল্প করবে জাস্ট। তারপর আপনাদের হালকা স্টুডেন্টদের যদি হালকা ওওপি এবং ডিজাইন প্যাটার্নের নলেজ থাকা বেটার। সবাই এক্সপেক্ট অ্যাটলিস্ট ওওপিটা, ডিজাইন প্যাটার্ন একটু পরের ভার্সন, ওওপিতে হালকা এক্সপার্টিস থাকবে এটা। তারপর পয়েন্টটা, এইটা আমি কেন বলেছি, কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে কেন থাকতে বলেছি? হ্যাঁ, কমিউনিকেশন থেকে টিমওয়ার্ক এবং অর্গানাইজেশন। যে আপনি যদি কো কারিকুলাম অ্যাক্টিভিটিসে অ্যাটাচ থাকেন, তাহলে হবে কি, আপনি জানবেন যে টিমে কি, হাউ টু ওয়ার্ক ইন এ টিম। ঠিক আছে, এবং আরেকটা জিনিস হবে যে লিডারশিপ গ্রো করে যারা অর্গানাইজেশনের সাথে অ্যাটাচ থাকে। তো দেখা যায় যে তারা টিম লিড বা ম্যানেজমেন্ট পজিশনগুলোয় অনেক উপরে চলে আসে, যারা ইয়ে থেকে আসে, অর্গানাইজিং ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসে। আচ্ছা, আর এটা হচ্ছে লাস্ট সাজেশন ফর দ্য স্টুডেন্টস, যে আপনাদের যতগুলো প্রজেক্ট থাকে সেগুলা গিট হাব বা গিট ল্যাবে হোস্ট করে দেন, যেন ইন্টারভিউয়ার ওগুলা রিভিউ করতে পারে আপনার ইন্টারভিউর আগেই। অথবা আপনাদের যদি লার্নিংয়ের জন্য অনেক ভার্সিটি আছে যেখানে টিচাররা অনেক কিছু শিখায় না, বা টিচাররা এর একাডেমিক্যালি খুব ভালো, প্র্যাকটিক্যালি অতটা ভালো না। তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে শিখবেন? যদি আপনারা ওপেন সোর্স প্রজেক্টগুলোকে একটু এক্সপ্লোর করেন, ওগুলোর আর্কিটেকচার বা অ্যাটলিস্ট কোডিং কনভেনশন, কমেন্টিং কিভাবে করছে, টেস্ট কেস কিভাবে লিখতেছে, এগুলো দেখেন, অনেক কিছু শিখতে পারবেন। আর বেস্ট কেস হচ্ছে যদি আপনি আপনার কোনো ওপেন So, how the life of a junior developer? So this is the life of a junior developers in Bangladesh. অফিস, বাসা, মাঝখানে দুটো ট্রাফিক জ্যাম, 3 ঘন্টা 3 ঘন্টা 6 ঘন্টা রাস্তায়, বাকি টাইমে অফিস এবং বাসা। ঠিক না? ঠিক আছে। সো আমরা কিভাবে শুরু করব? দিস ইজ দ্য কি। আমরা যদি টাকার পিছনে ছুটি, টাকা কখনোই আপনার কাছে আসবে না। আমাদেরকে ছুটতে হবে নলেজের পিছনে। আপনি যত বেশি নলেজেবল হবেন, তত বেশি এটা রিফ্লেক্ট হবে যদি আপনার ম্যানেজাররা ভালো হয়। আর ইমিডিয়েট কোম্পানিতে ম্যানেজার ভালো না হলে নেক্সট কোম্পানিতে ম্যানেজার ভালো হবে ফর শিওর। সো ফোকাস অন নলেজ, নট অন মানি। একটা কোম্পানি আপনাকে ইনিশিয়ালি 5,000 টাকা বেশি দিচ্ছে, কিন্তু ওখানে কাজ শেখার চান্স কম, তার থেকে অন্য কোম্পানিতে যেখানে কাজ শেখার চান্স বেশি, স্যাক্রিফাইস দ্য মানি, যেখানে কাজ শেখার চান্স বেশি থাকবে সেখানে জয়েন করে। ঠিক আছে, তারপরে দেখি আমরা কি করব। এইটা এইটা হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য প্রবলেম, যে জুনিয়র ডেভেলপাররা করে কি, সিনিয়র ভাইয়া এটা তো আমি পারি না, অল্প একটু কাজ করে ভাইয়া পারি না, হচ্ছে না, মিলছে না। স্পেশালি না বলবো না কারো কারো। ঠিক আছে, সো এটা কি করবেন আপনারা, আগে নিজে চেষ্টা করেন, হার্ট অ্যান্ড সোল চেষ্টা করে। একদম যখন দেখছেন যে একদম ব্লকার ইস্যু এবং কোনোভাবেই পারছেন না, তখন শুধু সিনিয়রদের কাছে হেল্প সিক করেন।
এছাড়া কখনোই আসলে মানে যত বেশি আপনি আরেকজনের হেল্পে কাজ করবেন তত গ্রো করার চান্স কমে যাবে। সো ট্রাই করেন যে কিভাবে একটা প্রবলেম নিজে নিজে সলভ করা যায়। অলমোস্ট 98% প্রবলেমের সলভ স্ট্যাক ওভারফ্লোতে আছে, অলমোস্ট। সো ট্রাই করেন। আচ্ছা, এটা আরেকটা সমস্যা আমাদের অনেক অনেক হাইফাই ডেভেলপার যারা, তারা সবসময় বলে আই আই সলভ দিস। সো অলওয়েজ উই কামস বিফোর আই। ঠিক আছে, কখনো বলা যাবে না যে আমি এটা করছি, কখনো গ্লোরি মানে ক্লেম করা যাবে না, বলতে হবে আমরা এটা করছি, টিম এটা করছে। ঠিক আছে, এই প্রবলেমটা আসছিল, আমরা এটা সলভ করছি। ঠিক আছে, ম্যানেজমেন্টের কাছে বা কারো কাছে কি বলবো রিভিউ নেওয়ার জন্য বলা যাবে না যে ভাইয়া আমি এটা করছি, ওরা পারে নাই। এটা করে এরা, মানে অ্যাটেনশন সিক করে, অনেক ডেভেলপার আছে অ্যাটেনশন সিক করে। এরা শর্ট টার্ম অ্যাচিভমেন্ট হলেও লং টার্মে এরা মানে এদের সাথে কেউ কাজ করতে চায় না। আলটিমেটলি এরা টিম ওয়ার্কের বাইরে অন্য একটা ওএসডি বলে ওএসডি ডিপার্টমেন্টে বসে থাকে। ঠিক আছে, নেক্সট, এইটা হচ্ছে কি, ঠিক আছে, আপনাকে ম্যাকগাভার হতে হবে। খেয়াল আছে কি না, ম্যাকগাভার কারা কারা দেখছেন? অলমোস্ট সবাই, হ্যাঁ। সো ম্যাকগাভার কি করতো, কোনো একটা জায়গায় কোনো একটা রুমে আটকা পড়ছে। সো সে কি করতো, ওই রুমে যে জিনিসগুলো অ্যাভেলেবল আছে ওখান থেকে সে কিছু একটা বের করে নিয়ে ওখান থেকে পালিয়ে যেত। আমাদের আসলে জিনিসটা এরকম, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি ফার্স্ট জবে যখন জয়েন করি তখন VB6-এ কাজ করতে হতো, পিওর অ্যান্ড সিম্পল VB6। তখন যদিও .NET মার্কেটে প্রচলিত। সো আপনি যেখানে কাজ করবেন ওই কোম্পানি যেই টেকনোলজি নিয়েছে, ওয়েদার হতে পারে অনেক কোম্পানি একটু ব্যাকডেটেড টেকনোলজি নিয়ে কাজ করে। সো এখনকার যারা ডেভেলপার আছে ওরা বলবে যে হ্যাঁ হ্যাঁ আমি তো নতুন টেকনোলজি শিখলাম না, বা এখানে কাজ করলে আমি কন্টিনিউয়াস ব্যাকডেটেড হয়ে থাকবো, বা এই এই মেন্টালিটিটা চেঞ্জ করতে হবে। যেখানে আপনি জব করবেন সেখানে ওই কোম্পানি যে যে অ্যাভেলেবল টুলসটা আছে সেটাতে আপনি আগে প্রবলেমটা সলভ করেন, তারপরে ম্যানেজমেন্ট বলেন বা টিম লিডকে বলেন যে ভাইয়া এর থেকে আমরা যদি এই জিনিসটা করতাম তাহলে হয়তো পারফরমেন্স বেটার হইতো এই ফ্রেমওয়ার্কে। কিন্তু যদি ম্যানেজমেন্ট দিক থেকে দেখেন, সবসময় ম্যানেজমেন্ট আসলে অ্যাফোর্ড করতে পারে না। টোটাল একটা জিনিসের ফ্রেমওয়ার্ক বা নতুন কিছু আপগ্রেডেশন করবে, অনেক সময় অ্যাফোর্ড করা পসিবল হয় না। সো আপনি যদি ওখানে ডিমোটিভেটেড হয়ে কাজ করেন আপনার পারফরমেন্সে এটা রিফ্লেক্ট করবে। সো আপনার কাছে যেটা আছে সেটা নিয়ে কাজ করেন, বেটার সাজেশন দিতে পারেন যে ভাই আমরা নতুন কিছুতে আপগ্রেড করি। আচ্ছা, এইটা অনেক প্রেস্টিজিয়াস ডেভেলপাররা করে, যে যে কোনো কাজ দিলেই শুরুতেই তারা ফেরারি বানাতে চেষ্টা করে। কিন্তু আমার কিন্তু রিকোয়ারমেন্ট হচ্ছে এখান থেকে ময়মনসিং যাব, তো ফেরারিতে গেলে আধা ঘন্টা লাগবে, আর আমি যদি সেডান কারে যাই আমার লাগবে 2 ঘন্টা। কিন্তু আমার হাতে টাইম আছে, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট হচ্ছে 4 ঘন্টার মধ্যে গেলেই হবে। সো আমি কিন্তু সবসময় ফেরারি বানাবো না, আমার যে রিকোয়ারমেন্ট ফুলফিল করে অতটুকু হইলেই হবে। ঠিক আছে, আমি যদি সবসময় ফেরারি বানাতে বসে থাকি এবং আমার প্রজেক্টটা 3 মাসের জায়গায় 6 মাস লাগলো, এটা কিন্তু ফেইলিউর। বেটার আমি 3 মাসের জায়গায় 3.5 মাস লাগাইয়া সেডান গাড়ি বানায়া রিকোয়ারমেন্টটা ফুলফিল করে দেই, ক্লায়েন্ট খুশি, আমি খুশি, ম্যানেজমেন্ট খুশি। ঠিক? আচ্ছা, এটা এটা একটু হইতে পারে, দেখেন তো, সেটা হচ্ছে আমি কি বলছি, ক্লিন ইয়ার শোল্ডার্স রেগুলারলি অ্যান্ড টেক রেসপন্সিবিলিটিস। আপনি যদি শোল্ডার ক্লিন না করেন শোল্ডারটা অয়েলি হয়ে যাবে, এবং কোনো রেসপন্সিবিলিটি দিলে ওটা পিছলে পড়ে যায়। একটা কাজ দিলাম, ভাইয়া এখন তো 6টা বাজছে চলে যাচ্ছি, অথচ তখন আপনি কাজটা মাত্র আধা ঘন্টার বসে থেকে করে দিলে ম্যানেজমেন্টেরও সুবিধা, আপনারও ফিউচারের জন্য সুবিধা। ঠিক আছে, অথবা ভাইয়া আমি তো এটা পারি না, ওই যে পাশে যে কলিগ আছে ওকে দিয়ে দেন। সো বেটার রেগুলার এক্সারসাইজ করেন, শোল্ডারটা স্ট্রং বানান, রেসপন্সিবিলিটি নেন। যে কোনো রেসপন্সিবিলিটি যেন ম্যানেজমেন্ট বলতে পারে ওকে যে কোনো কাজ দিলে সে করে দেয়। ঠিক আছে, এই আপনি হয়তো জুনিয়র, কিন্তু আপনার আন্ডারে যেসব জুনিয়রগুলো আছে তাদেরকে সেভ করেন। যদি কোনো ব্লেম আসে, ধরেন একটা কাজ করছেন টিমে, ব্লেম আসছে, সো সেক্ষেত্রে করবেন কি, যদি কাজটা আপনিও না করে থাকেন জুনিয়র কেউ করে, তখন বলবেন যে ভাইয়া এটা আমি করছি, এটা আমার ফল্ট। এটা আপনাকে পে অফ করবেই, জুনিয়রটা আপনার প্রতি মোর ট্রাস্ট গেইন করবে। ঠিক আছে, তারপর ম্যানেজমেন্ট যাওয়ার পরে তারপর জুনিয়রটার সাথে 1 to 1 বসেন, এটা কেন করছো, কিভাবে করছো, কি কি ভুল করছিলা। নট ম্যানেজমেন্টের সামনে সবসময় একটা ঢাল হিসেবে দাঁড়ায় থাকেন।
আর সোশ্যাল হইতে হবে। আমি সারাদিন অফিসে কাজ করলাম, বাসায় আসলাম, একটু রেস্ট নিয়ে আবার নিজে পড়াশোনা করে পরের দিন অফিস গেলাম, এটা করলে হবে না। ফ্রেন্ড, বড় ভাই, এক্স কলিগ, ওদের সাথে যোগাযোগ করেন। যোগাযোগ করার পরে রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডে কী কী হচ্ছে একটু দেখেন, একটু ব্লগ পড়েন, একটু নেট পড়েন, সবসময় নিজেকে আপ টু ডেট রাখেন এবং অন্যদের সাথে কানেক্টেড থাকেন। কানেক্টেড থাকলে অনেক কিছু শেখা যায়। যেরকম আমি আরেক্স জাভা ইউজ করছি কিন্তু অতটা না, কিন্তু ভাইয়া বা অন্যদের কাছ থেকে যতটুকু দেখলাম এটা ট্রাই করা লাগবে। আচ্ছা, এটা হচ্ছে যে নর্মাল, খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি, টাইম নাই। সেটা হচ্ছে যে ডাটা স্ট্রাকচার এবং অ্যালগোরিদম হালকা প্র্যাকটিসের উপর রাখেন। আমরা এই জিনিসটা পার্টিসিপেট করি না, অনেকগুলো ইন্টারন্যাশনাল হ্যাকাথন হয়, ঠিক আছে, খুব কম বাংলাদেশি টিম পার্টিসিপেট করে, দুইটা একটা, এটা করতে পারেন, এটা ইট উইল ব্রিং ফ্রুট। তারপরে যেটা করবেন, ব্লগ লেখেন অথবা স্ট্যাক ওভারফ্লোতে, এগুলা সব মানে নর্মাল কমন সেন্স, যে স্ট্যাক ওভারফ্লোতে রেপুটেশন গেইন করেন। লাস্টেরটা খুব বেশি ইম্পর্টেন্ট, লাস্টের পয়েন্টটা, যে আপনার যখন টাইম পান সবসময় যে বিদেশ, থাইল্যান্ড, মালয়েশিয়া যেতে হবে সেটা না, বাংলাদেশে যান না, মাদারীপুরে যান, দিনাজপুরে ঘুরে আসেন, রাঙ্গামাটি যান, বান্দরবনে যান, ট্রাভেল করেন, মনোটোনাস যে লাইফটা আছে সেটাকে একটু অ্যাভয়েড করেন। সেকেন্ড হচ্ছে যে এক্সারসাইজ করেন। ফিজিক্যাল এক্সারসাইজ না করলে কিছুদিনের মধ্যে, আমরা যেহেতু সবসময় কম্পিউটার সামনে বসে থাকি, কিছুদিনের মাঝখানে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিবে। সো এই দুইটা জিনিস ইউজ করেন, কন্টিনিউয়াস ট্রাভেল করেন এবং ফিজিক্যাল এক্সারসাইজ করেন। শেষ, জুনিয়রদের জন্য শেষ, এখন হচ্ছে সিনিয়রদের। সো জুনিয়রদের জন্য যা বললাম ওগুলাই করবেন। সেকেন্ড পয়েন্ট ইম্পর্টেন্ট, বাংলাদেশে আগে আপনি ডিসিশন নেন যে আপনি আসলে বাংলাদেশে থাকবেন না চলে যাবেন, ঠিক আছে? কারণ মোস্ট অফ দ্য মানে আমরা যাদের সাথে কাজ শুরু করছি তাদের 80% আমার কলিগ এখন চলে গেছে বাইরে। সো আপনি যদি সিনিয়র ডেভেলপার হন, আগে ডিসিশন নেন যে বাংলাদেশে থাকবেন না বাইরে যাবেন। আর তারপর হচ্ছে আসলে আপনি ম্যাচিউর এনাফ টু টেক ইউর ওন ডিসিশন। এখানে আমার আসলে বলার কিছু নাই সিনিয়রদের জন্য। লাস্ট, কোনো কোয়েশ্চেন? থ্যাংক ইউ স্যার। আই থিঙ্ক একটা কোশ্চেন আছে। ভালো কোম্পানিগুলোতে দেখা যায় যে আপনার একটা পোস্টের জন্য অনেকগুলো সিভি পড়ে। তো আপনার জুনিয়রদের জন্য কোনো সাজেশন থাকবে নাকি যে কিভাবে আসলে সিভিটা ওপেন করানো যায়, কারণ এটা আসলে একটা বিশাল চ্যালেঞ্জ। ফার্স্ট হিসাব হচ্ছে সিভিতে কালার দেন। আমি তো যেটা বলছি, ডান দিকের কোনো একটা হলুদ, লাল বা নীল কালার থাকলে আমি আপনাকে এমনিতেই রাখবো। সেকেন্ড, সিভিটা একটু সুন্দর করে সাজান। সিভির ফার্স্ট অবজেক্টিভ লেখার পরে আপনার কম্পিটিটিভ প্রোগ্রামিংয়ের যে লিঙ্কগুলো আছে শুধু এই লিঙ্কগুলো দেন, গিটহাবের লিঙ্কটা দেন, দ্যাটস ইট, দ্যাটস উইল ডু। আমার কোশ্চেনটা আসলে আরেকটা একটু উপরে ছিল, সেটা হচ্ছে যে ইমেলই দেখা যাচ্ছে যে খোলার আসলে সময় হয় না, কারণ না না, এইটা মিথ্যে কথা। সবাই ইমেল খোলে, প্রত্যেকটা ইমেল, প্রত্যেকটা এইচআর, প্রত্যেকটা অ্যাডমিন, প্রত্যেকটা ম্যানেজার সবগুলো ইমেল খোলে এবং 25 থেকে 30 সেকেন্ড দেয় প্রতিটা সিভিতে। সো মেক ইট ক্লিয়ার। আমার আমার আসলে এক্সপেরিয়েন্সটা আলাদা, কারণ এবং আমি ইমেলে আর পিডিএফ এ ট্র্যাকার বসায় রাখছিলাম, তো আমি ট্র্যাক করছিলাম যে বেশিরভাগ ইমেল আসলে ওপেন হয়। কোথায় সিভি ফরওয়ার্ড করছে? অনেক জায়গায় ফরওয়ার্ড করছে, আচ্ছা, যাই হোক, এটা হওয়ার কথা না আসলে। আমি যেটা বলেছি, আমি আমার প্রত্যেকটা ইমেল খুলি এবং আমার যতগুলা মানে এইচআর ছিল বা ইয়ে ছিল, আমি এটা ইয়ে দেয়। তাহলে ইয়ে করেন, জাস্ট সিভির শুরুতে ফার্স্ট পেজটাই হচ্ছে মূল ইম্পর্টেন্ট। ফার্স্ট পেজে যদি কোনো কিছু, স্পেশালি ফ্রেশারদের জন্য এই ইনফরমেশনগুলো না থাকে, কোনো লাভ হবে না খুলেও। আছে হয়তো সে সিভি খুলছে না, তো সেই ক্ষেত্রে যেটা করা যাবে যে আমি ওই কোম্পানিতে কাউকে চিনি কিনা তার মাধ্যমে রেফার করাটা হচ্ছে সবচেয়ে ওয়াইজ, তাইলে মোটামুটি একটা গ্যারান্টি থাকবে। এছাড়া আসলে ওইরকম মানে আইডল ম্যানেজারের কাছ থেকে মানে কিছু এক্সপেক্ট করা যায় না। আর কোনো কোশ্চেন? ওকে, হ্যালো ভাইয়া। হ্যাঁ, যখন আমরা কোনো সফটওয়্যার ফার্মে এক্সাম দিতে যাই, যারা প্রিভিয়াস কোনো ফার্মে জব করতেছি,
তখন প্রায় ইন্টারভিউয়ের সম্মুখীন হতে হয় যে তোমার কারেন্ট স্যালারি কত, অ্যাকচুয়ালি এই জিনিসটাই কীভাবে হ্যান্ডেল করা যায়? সত্যি কথা বলে ইয়া সত্যি কথা বলে যে কারেন্ট স্যালারি এত, এক্সপেকটেশন এত, শেষ। যদি ওরা ভালো হয় তোমার এক্সপেক্টেড স্যালারি দিবে, যদি ওদের বাজেটের সাথে ম্যাচ করে, বাজেটের থেকে ম্যাচ না করলে ও তোমার মানে ওরা যতটুকু অ্যাফোর্ড করতে পারবে সেটা অফার করবে। আর এটা হচ্ছে যে আর্ট অফ নেগোসিয়েশন নামে একটা বই আছে, আমি সাজেস্ট করবো ওই বইটা পড়ে দেখার জন্য। থ্যাংক ইউ। ঠিক আছে, আমার মনে হয় কোশ্চেন অ্যান্ড আনসার সেশনটা চলতে থাকুক, আর এর মধ্যে আপনারা যারা নামাজ পড়বেন, নিচে মসজিদ আছে, ডেফিনেটলি ইউ ক্যান গো। আর হচ্ছে আমরা কন্টিনিউ করি এর মধ্যে যারা থাকবে আর কি। আসলে এটা লিডিং কোয়েশ্চেন আর কি। ওর কারেন্ট স্যালারি বললে জুনিয়রদের ক্ষেত্রে যেটা হয়, আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, কোম্পানিগুলো মানে এইচআর এর পলিসি থাকে যে যত কম দিয়ে একজন গুড ডেভেলপারকে হায়ার করতে পারে। এখন যখন দেখা যায় কোনো একজন জুনিয়র ডেভেলপার কোনো একটা কোম্পানিতে 25-এ জয়েন করছে, হয়তো সে ডিজার্ভ করে ডাবল অলমোস্ট, তখন সে যখন 25 বলে তখন দেখা যায় তাকে অফার করে 30। সো এটা তো তার, সে ডিজার্ভ করতেছে আরো বেটার, এটার জন্য একটা আসলে প্রবলেম। আপনি আর্ট অফ নেগোসিয়েশন পড়েন। এটা আমার জন্য না, আমি জুনিয়রদের জন্য বললাম। না না, শিওর শিওর, এইটা হয়, এটা আমি যখন ম্যানেজার আমার ক্ষেত্রেও এটা হয় যে একবার স্যালারি একটু বেশি হলে কারেন্ট স্যালারি থেকে তার কম অফার করা যায় না, তখন হয়তো বা ইয়ে হয়। কিন্তু ডিপেন্ড করে যে আসলে ম্যানেজারের ক্ষেত্রে। আমার যেরকম এরকমও দেখা গিয়েছে, আমি আমার এক্সাম্পল দেই, আমি 10 মাসে 66% স্যালারি রেইজ পেয়েছিলাম। ডিপেন্ড অন ম্যানেজার। হ্যাঁ ঠিক আছে, এবং আমি আমি ইনিশিয়ালি যেই স্যালারিতে জয়েন করেছি 3 বছর পরে আমার 7 টাইমস স্যালারি বেড়েছে। 7 টাইমস মানে যততে জয়েন করেছি তার 7 গুণ হয়েছে। সো আমি যেটা বলছি যে স্যালারি আসলে ম্যাটার করে না, ফোকাস অন হাউ ইউ কন্ট্রিবিউট টু দ্য টিম এবং হাউ ইউ ডেলিভার। তো আপনি যদি ডেলিভার করেন, মোস্ট অফ দ্য কেস, বাংলাদেশে অনেক ম্যানেজার আছে আমি জানি যে খারাপ, কিন্তু মোস্ট অফ দ্য কেস কোম্পানি আপনাকে ভ্যালু দিবেই। ঠিক আছে, মোস্ট অফ দ্য কেস, অলমোস্ট 60%। ওকে, আই থিঙ্ক অনেক কোশ্চেন আর কি, এই সেশনটা খুব ইন্টারেস্টিং হচ্ছে। দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি মানে মিডিয়াম বা অনেক বড় কোম্পানি সাইলেন্টলি রিক্রুট করে থাকে। দেখা যাচ্ছে যে আমরা জানতেই পারতেছি না যে তা নতুন একটা স্টার্টআপ হয়েছে অনেক বড় কোম্পানির, তারা রিক্রুট করে ফেলছে, কিন্তু আমরা জিনিসটা জানতে পারলাম না। মানে বিষয়টাকে কিভাবে দেখেন আপনি? নেটওয়ার্কিং, বড় ভাইদের সাথে কন্টিনিউয়াস কমিউনিকেশন রাখেন যে, এবং এটা হচ্ছে একটা প্রোফাইলিং করে ফেলেন। ঠিক আছে, যেটা আমি সাধারণত করি, যে কোন কোম্পানিতে আপনার পরিচিত কোন বড় ভাই আছে তাদের সাথে সব সময় কমিউনিকেশন রাখেন। এবং আপনি যেখানে আসছেন আপনার আশপাশে কি আপনার ফ্রেন্ড না কলিগ? ফ্রেন্ড। আপনি নতুন নতুন কারোর সাথে কথা বলছেন? হ্যাঁ, ওনার সিভি বা ওনার মেল অ্যাড্রেস আপনার কাছে আছে, নিয়েছেন? হ্যাঁ, অতএব এটা করবেন যখন কোনো সোশ্যাল গ্যাদারিংয়ে যাবেন, কে কোন কোম্পানিতে জব করতেছে, যদি ভালো কোম্পানি হয় টুক করে তার ইমেল অ্যাড্রেসটা রেখে দেন, তার একটা ফোন নাম্বার রেখে দেন। মাসে 2 মাস পর একবার ফোন দিয়ে জিজ্ঞেস করেন, ভাইয়া কেমন আছেন, এখন কী নিয়ে কাজ করতেছেন। এইভাবে দেখবেন যে আপনি যদি কমিউনিকেশন কন্টিনিউ করেন, ওনার ওখানে যদি কোনো ওপেনিং থাকে, উনি আপনার দরকার নেই, উনি আপনাকে পোক করবে যে আচ্ছা এই ছেলেটা তো চিনি, ওকে কল করে দেখি কেমন করবে সে। ঠিক আছে, ওকে। আচ্ছা, অনেক সময় দেখা যায় যে জব ডেসক্রিপশনে মানে রিকোয়ারমেন্ট মানে এক্সপেরিয়েন্স ইয়ার্স দেখা যায় হচ্ছে বেশি, কিন্তু স্কিল সেট ম্যাচ করে। তো সেই ক্ষেত্রে কি সিভি পাঠানো উচিত হবে কি হবে না? কতটুকু ডিফার করে? 5 বছর চেয়েছে, আপনি 1 বছরে অ্যাপ্লাই করবেন, তাহলে হবে না। আচ্ছা, ধরেন 4 বছর কিন্তু 2 বছর চলবে। ঠিক আছে, কিন্তু আপনাকে অবশ্যই কনফিডেন্ট হতে হবে, যেটা 4 বছর চেয়েছে অবশ্যই ওরা একটা ভ্যালিড রিজনে চেয়েছে। ঠিক আছে, দেখা গেল যে যেই বাজওয়ার্ডগুলো ইউজ করেছে, যে জেটুই বা এই ফ্রেমওয়ার্ক, সেগুলো আপনি জানেন, কিন্তু একটা 4 বছরের স্কিলড ডেভেলপার যতটুকু জানা দরকার, নট অনলি শুধু কোডিং, আদার পার্সপেক্টিভ, সেগুলো আপনি জানেন কিনা সেটা একটু কনফিডেন্ট হয়ে তারপর অ্যাপ্লাই করেন। কারণ মেনলি হয় যেটা, কোনো একটা বড় কোম্পানিতে আপনি যখন একবার সিভি দেন এবং কল পান, যদি আপনি ওই টাইমে রিক্রুটেড না হতে পারেন, নেক্সট 1 year to 2 years আপনি আর ওই কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবেন না। সো বেটার প্রিপেয়ার্ড হন, এবং আপনি যখন 100% কনফিডেন্ট যে ওখানে আপনি ম্যাচ করবেন, তখন অ্যাপ্লাই করেন। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু অ্যাড করতে চাই ভাইয়ার সঙ্গে, যেটা হচ্ছে যে ভাইয়া অনেকগুলো লিঙ্ক দিয়েছে যেগুলো এগুলো করা যায়, স্টেক ওভারফ্লো। তো জাভা মানে আমরা তো জাভা ইউজার গ্রুপ আর কি, কমিউনিটি। তো জাভার একটা বড় একটা জায়গা আছে, সেটা হচ্ছে যে মানে আমাদের এটা জাগ আমরা চেষ্টা করতেছি যে কন্টিনিউ করার জন্য, গ্রো করার জন্য, বড় করার জন্য। এই জাগকে আমরা আসলে
ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে যাচ্ছি, যে সবাই যেন জানে যে মানে ওরাকল বিশেষ করে বড় বড় টেক জায়ান্টরা যাতে জানে যে বাংলাদেশে ঢাকাতে একটা জায়গা আছে যারা খুবই ভাইব্রেন্ট। আচ্ছা, এটা করা যেতে পারে, যেটা হচ্ছে যে আমরা ওপেন সোর্স প্রজেক্ট করতে পারি, প্লাস হচ্ছে এই যে আমরা আমি যখন ফার্স্ট প্রেজেন্টেশনটা দিয়েছিলাম ওইখানে অনেকগুলা ইয়ের কথা বলেছি, যেমন জাভা 9-এ 82টা জ্যাপ মানে হচ্ছে যেদিকে ইনহ্যান্সমেন্ট প্রপোজাল আসছে, এগুলো কিন্তু কমিউনিটি থেকেই হয়, বিভিন্ন জাগ ইনভলভ হয়। তো আমরা কিন্তু ওগুলাতেও ইনভলভ হতে পারি, ফিডব্যাক দিতে পারি, সরাসরি মানে ওদের সাথে কাজ করতে পারি। এই জন্য ওদের হচ্ছে একটা জেসিপি বলে একটা গ্রুপ আছে, জাভা কমিউনিটি প্রসেস, ওইটার মেম্বার হতে পারি এবং কন্টিনিউয়াসলি আমি ওদেরকে ফিডব্যাক দিতে পারি। এইভাবেও কিন্তু নিজেদের মানে এটা করা যায়, এটা একটা ভালো ওয়ে। আমি আজকে ডিসকাশনে আমি এটা নিয়ে আলোচনা করব এরপরে, যে কিভাবে আমরা আমাদের জাগকে ওয়ার্ল্ড ওয়াইড রিপ্রেজেন্ট করতে পারি এবং ওদের সাথে যুক্ত হতে পারি। ওকে, আর আরো কোশ্চেন আছে মনে হয়। হ্যালো ভাইয়া, আমি শাহেদ ডেটাসফট থেকে এসেছি। আমার কোয়েশ্চেন হচ্ছে যে মাস্টার্সটা কতটুকু ইম্পর্টেন্ট জব লাইফে বা ক্যারিয়ার বিল্ড করার জন্য? জব লাইফের যদি বাংলাদেশে আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, যদি সফটওয়্যার লাইনে জব করতে চাও টাইম লস। যদি সফটওয়্যার লাইনে জব করতে চাও, যদি তুমি ইউএনডিপি বা বড় কোনো কোম্পানিতে জব করবা বা বাইরে রিলোকেট করে চলে যেতে চাচ্ছ, তখন তোমার মাস্টার্সটা দরকার, তখন একটা আলাদা ভ্যালু দেয় এগুলাতে। কিন্তু তুমি যদি চিন্তা করো যে না, আজ থেকে 10 বছর পরে আমি সফটওয়্যার ফার্মে থাকবো, বাংলাদেশে থাকবো বা বিদেশে থাকবো, ঠিক আছে, এই ক্ষেত্রে মাস্টার্সটা আসলে দরকার হয় না। অথবা তোমার যদি আরও বড় প্ল্যান থাকে যে তুমি গুগলে জয়েন করবা, তাহলে বলবো যে তুমি ইউএসএতে বা কোনো একটা ভালো জায়গায় মাস্টার্স এবং পিএইচডি করলে তখন কল পাওয়াটা অনেক ইজি বাংলাদেশ থেকে সরাসরি কল পাওয়ার থেকে। ওকে, এন্ড অ্যানাদার থিং, ওপেন সোর্সে কন্ট্রিবিউট করার কোনো গাইডলাইন বা কিছু, কজ ইটস রিয়েলি ডিফিকাল্ট। আমার দেওয়া লাগবে না, যার রিপোজিটরি ওটা যে মডারেটর আছে, ও তোমাকে যে এমন পরিমাণ ফিডব্যাক দিবে, পরের দিন আর কমিট দিবা না, ঠিক আছে। ওরা খুবই স্ট্রং, এবং ওপেন সোর্সে আমি কন্ট্রিবিউট করতে বলি এই কারণে, তুমি ফ্রি গাইডলাইন পেয়ে যাও। যারা রিপোজিটরি মেনটেনারগুলো থাকে, ওরা যেভাবে কোড রিভিউ করে এবং যেভাবে কমেন্ট করে কোডের উপরে, তোমাকে হিউজ করবে, মানে কি বলবো, রিফর্ম করবে টু বি এ বেটার ডেভেলপার। আমি বলতে চাচ্ছিলাম যে ধরেন আমি যদি মানে ওপেন সোর্স ছোটখাটো হইলেও কন্ট্রিবিউশন স্টার্ট করতে চাই, তো মানে স্টার্ট করব কিভাবে, এই জিনিসটাই হচ্ছে। ফার্স্ট হচ্ছে তুমি তোমার প্ল্যাটফর্ম চুজ করো, তুমি কোন প্ল্যাটফর্মে কাজ করতেছো। সো ওই প্ল্যাটফর্ম খুঁজ করে ওখানে সার্চ করো, প্রজেক্টগুলো সার্চ করো, দেখো যে তোমার ইয়ের সাথে কোন কোন প্রজেক্টগুলো যায়। ওখানে দেওয়ার পরে দেখো যে ওই প্রজেক্টগুলো অ্যাক্টিভ মেনটেনেন্সে আছে কি না, লাস্ট কমিট কবে, ঠিক আছে। দেখার পরে দেখো যে ইস্যুস কতগুলো আছে, যে কোনো একটা ইস্যুস সলভ করতে লেগে যাও। সো জুনিয়রদের ক্ষেত্রে আমি সাধারণত বলি ইস্যুস থেকে না দেখে কমেন্টিং করার জন্য। যেহেতু জাভাতে আসছো, মনে করছি তোমরা অ্যাপাচি কমন্সের বেশ কয়েকটা ফ্রি লাইব্রেরি আছে, ওপেন সোর্স লাইব্রেরি আছে, ওখান থেকে কমেন্টিংগুলো দেখতে পারো, হাউ টু কমেন্ট। অ্যাপাচি কিন্তু হিউজ কমেন্টস করে। সো তুমি শুরু করতে পারো এভাবে যে ফার্স্টে ওদের ডকুমেন্টেশনটাতে ইমপ্রুভ করলা, তার মানে তোমার একটা টোটাল ডোমেন নলেজ হবে। সেকেন্ড, ওদের জন্য কয়েকটা টেস্ট কেস লেখো, ওদের টেস্টিংটাকে আরেকটু এনহ্যান্স করো, তোমার আরও একটু ডোমেন নলেজ বাড়বে। তারপরে তুমি ওদের যে কোনো একটা ইস্যু থেকে ধরে ইস্যুটা সলভ করো। ফার্স্ট ডকুমেন্টেশন, দেন টেস্টিং ইমপ্রুভমেন্ট, তারপরে হচ্ছে যে মেইন রিপোর্টে কন্ট্রিবিউশন। আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করতে চাই ভাইয়ের সঙ্গে, সেটা হচ্ছে যে আমাদের জাগ থেকেও আমরা চাচ্ছি যে কিছু কাজ করার জন্য ওপেন সোর্স, এটা হচ্ছে আমাদের বাংলাদেশি কনটেক্সট থেকে কিছু একটা কাজ করার জন্য, যেটা হচ্ছে আমরা বলতে পারি যে উই ডিড সামথিং, যেটা হচ্ছে আমাদের মানে সোসাইটির লাভ হবে, প্লাস হচ্ছে আমরাও নিজেদের রিপ্রেজেন্ট করতে পারবো যে আমরা জাগ থেকে এই কাজগুলো করছি। তো এটা নিয়ে আমরা আমাদের ডিসকাশন আরেকটু লম্বাভাবে আলোচনা করবো আশা করতেছি, যাতে আমি চাই যে আপনারা সবাই এটাতে পার্টিসিপেট করেন। তাহলে হচ্ছে এটার দুইটা লাভ, একটা হচ্ছে যে বাংলাদেশ অনেক ছোট একটা দেশ, এবং বাংলাদেশে সফটওয়্যার ইন্ডাস্ট্রি আসলে এত বড় না, খুব ছোট ছোট অল্প। ভাইয়া এখন আগে কিন্তু বলছে, ইভেন বলবেও, আমরা একটু এক্সিস্ট করি, এই জিনিসটা অনেকেই জানে না। তো আমরা যে এক্সিস্ট করি এটা হচ্ছে কিভাবে সবাইকে জানাবো, আমরা হচ্ছে ভালো ভালো যদি কাজ করতে পারি, আমাদের যদি গিটহাবে একটা ভালো প্রজেক্ট থাকে এবং সেটা যদি অন্যরা ইউজ করতে পারে, তাহলে তারা চিনবে যে যা একটা প্রজেক্ট করছে যেটা হচ্ছে আমরা ইউজ করতেছি, তারা আমাদের চিনবে, তখন তারা আমাদের কাছে আসবে। তো এটা একটা ওয়ে হতে পারে, আমরা শুরু করবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা কোশ্চেন আছে। ভাই, আমি হচ্ছে স্টুডেন্ট। আমরা ভার্সিটিতে আসলে ওপি আমাদেরকে খুব অল্প কনসেপ্টে দেওয়া হয়। আপনি বলছেন যে যদি আমরা
কন্টেস্ট প্রোগ্রামিং না করি তাহলে গিটহাবে বা ওপেন সোর্সে যুক্ত হওয়ার জন্য, কিন্তু আমাদের গাইডলাইনটা আমরা পাই না। ধরেন ওপি খুব সামান্য শিখছি, এরপর কি শিখলে আমি ওইখানে ওই আর মানে বর্তমান জামানা এত বেশি ইনফরমেশন আছে যে তোমার টিচারের কাছ থেকে শিখতে হবে কে বলছে। ইউটিউব সার্চ দিছো তুমি, আমরা আসলে যখন তুমি ইউটিউবে ওপি লিখে সার্চ দিয়েছো, তুমি আদার যে স্লাইড শেয়ার আছে ওখানকার স্লাইডগুলো দেখেছো। এমআইটির কয়েকটা কোর্স আছে যে ডাটাবেস প্লাস অ্যালগোরিদম প্লাস বা কোর্সেরা আছে, উডাসিটি আছে, অনেক ফ্রি কোর্স আছে তোমাকে ওপি শেখানোর জন্য। এটা তো আছে, আমরা ভিডিওতে যখন দেখি আসলে দেখা যায় যে আমরা কোনটার পর কোনটা করব এই ধরনের কিছু পাই না। দেখা যায় এটা জেডিবিসি শিখছি, জেডিবিসির পর আমরা ফ্রেমওয়ার্কে যাব না কোথায় যাব। আমি তোমাকে আগেই বলেছি শিখো হাউ টু সলভ এ প্রবলেম, নট এ ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ফার্স্ট হচ্ছে যে তোমার জাভার আইডিয়াটা ক্লিয়ার কিনা। জাভার আইডিয়া ক্লিয়ার হলে তুমি ওপি শিখতে যাচ্ছ, তুমি অ্যান্ড্রয়েডের ওপেন মানে সোর্স কোড ওপেন গ্রিপ কোড থেকে অ্যান্ড্রয়েডের কোড দেখতে পারো। ওখানে ওরা খুব চমৎকার করে ওপির ইমপ্লিমেন্টেশন করা আছে, ইনহেরিটেন্স করা আছে, ইন্টারফেস করা আছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস করা আছে। ওগুলো দেখো, কোড জাস্ট অ্যানালাইসিস করো, তাইলেই বের হয়ে যাবে। তারপরে মানে আমার কোশ্চেনটা অ্যাকচুয়ালি ওই মানে লাস্ট 2-3 বছর আগে আমি আমার ছোট ভাইকে কোনো একটা ফার্মে আর কি জাভা বেস করে ঢোকানোর প্ল্যান ছিল আমার। তো পরে আমি ওকে কোথাও জয়েন করানোর জন্য দেখি যে মানে জাভা বেস যেসব ফার্মগুলো আছে ওরা মেইনলি দেখা যায় যে কোনো ইউনিভার্সিটির যারা এসিএম করে মানে ওই সব সার্কেল থেকে নিয়ে নেয়। এখন যারা এসিএম করে না বা মানে তারা যদি কেউ জাভা বেস কোনো একটা কোম্পানিতে স্টার্ট করতে চায় কেরিয়ার, মানে তারা কিভাবে শুরু করে বা তাদের মানে গাইডলাইনটা কি হতে পারে? ফার্স্ট অফ অল ভাইয়া সেটা হচ্ছে যে জাভা বেসড একটা ইআরপি আছে সম্ভবত, আমি যদি ভুল না করি, বা জাভা বেসড কয়েকটা ওপেন সোর্স বেশ পপুলার প্রজেক্ট আছে। ওই পপুলার প্রজেক্টগুলোতে কন্ট্রিবিউশন করতে বলেন, কয়েকটা জাস্ট 2-3টা প্রজেক্ট ঘাইটা ও যদি হাউ টু ইমপ্রুভ এগুলা সে শিখে নেয় বা নতুন কোনো মানে কন্ট্রিবিউট করতে পারে ওইসব প্রজেক্টগুলো, ইট উইল ব্রিং ভ্যালু অ্যাকচুয়ালি। থ্যাঙ্কস। আচ্ছা, কোশ্চেন সেশন চলতে থাকুক, এর মধ্যে আমাদের ফুড সার্ভ করা হয়েছে, আপনারা চাইলে হচ্ছে মানে শুরু করতে পারেন খাওয়া দাওয়া। এটা হালকা স্ন্যাক্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আর কোনো কোশ্চেন আছে? আমারও খিদা লাগছে। আচ্ছা ঠিক আছে, আমাদের সামনে ডিসকাশন সেশন আছে, তখন আরো কোশ্চেন করা হবে। সো আমরা একটা ব্রেক নিচ্ছি, নামাজ থেকে ভাইরা চলে আসুক, এর মধ্যে আমরা হচ্ছে একটু খাওয়া দাওয়া করি, পানি খাই, কফি খাই, ইউনো, লেটস স্পিক ক্যাফেনেট।